প্রিয় বন্ধুরা, দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার লাইভটুকু দেখছেন, আপনাদের সাথে আমি আছি মাওলানা শাহজাহান আহমদ নেসারি, কুমিল্লা উত্তর সদর রসুলপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব। সবাইকে আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আমি আপনাদের সাথে এখন থেকে কিছুদিন আগের থেকে শুরু করেছি বিশ্ব রাজনীতি, ইতিহাস, ভূগোল, ভূরাজনীতি, পৃথিবীর ইতিহাসের বিপ্লব, বাংলাদেশের বিপ্লব, বাংলাদেশের সংস্কার পদ্ধতি সহ এইসব বিষয় নিয়ে আলোচনা করব, এমনটাই নিয়ত করেছি। এবং আজ প্রায় 2 সপ্তাহ যাবৎ করছি। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ভারত। রেনেসা বিপ্লব নিয়ে 2টা ভিডিও করেছি, সেখানে আরও অনেক আলোচনা আছে। আমার ইউটিউব চ্যানেল মাওলানা শাহজাহান আহমদ নেসারি নাম লেখলেই আসবে, তবে নেসারি মিডিয়া ওইখানে যাবে। এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা, ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। আমার এই ফেসবুক চ্যানেলটা ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুদের স্বার্থে। আজকে আমি জানবো, আপনাদেরকে জানাবো এটা বলছি না, আমি জানবো ভারত, পার্শ্ববর্তী দেশ ভারত। কোন ভারত? আগে হেডিংগুলো জেনে নেই। কে সেই ভারত? কি তার ইতিহাস? সে বর্তমান কি করছে? আগে তার উপাধিগুলো, শিরোনাম আকারে কিছু ইতিহাস জেনে নেই। এই পৃথিবীর সবচেয়ে বড় উগ্রবাদী, উগ্র হিন্দুত্ববাদের দেশ ভারত। একটা উপাধি পাইলেন। পৃথিবীর সবচাইতে বড় সাম্প্রদায়িক দাঙ্গাবাদীতে বিশ্বাসী দাঙ্গাবাদীর দেশ ভারত। পৃথিবীর সবচাইতে ধর্মীয় সহিংসতায় বিশ্বাসী দেশ ভারত। আগে লকবগুলো বুঝে নেন। পৃথিবীর সবচেয়ে সংখ্যালঘু মানুষ হত্যাকারীর দেশ ভারত। এগুলো হলো ভারতের উপাধি, ভারতের কর্মফল। পৃথিবীর সবচেয়ে বৈষম্যবাদী দেশ ভারত। তারপরে পৃথিবীর সবচেয়ে প্রতিবেশী দেশগুলোকে গিরিঙ্গি লাগিয়ে আপনার উন্নয়নের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে বাধা দানকারী দেশ ভারত। যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, ভুটান, পাকিস্তান, এই দেশগুলো আমরা তাদের পাশে আছি। এদের কাজ হলো কিভাবে গিরিঙ্গি করে আমাদের এই দেশগুলো, ছোট ছোট দেশগুলো, ছোট অর্থনীতির দেশগুলোকে এই উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে ঠেকানো যায়, বাধা দেওয়া যায়, এটাই তাদের কাজ। ভারতের পরিচয় চলছে। পৃথিবীর সবচেয়ে অন্যায়ভাবে গিরিঙ্গি করে অন্য দেশ দখলকারী দেশের নাম ভারত। তারপরে পৃথিবীর মধ্যে এমন এক দেশ ভারত, 13 লক্ষ সৈন্যের ভিতরে 9 লক্ষ সৈন্য এক রাজ্যে কাশ্মীরে রেখে ওই স্টেটটাকে, ওই রাজ্যটাকে অবরোধ করে, ঘেরাও করে মানুষগুলোকে একেবারে কারাবন্দী করে রাখার মতন দেশ রেখেছে যেই দেশ, সেই দেশের নাম ভারত।
হয়তো খুব অবাক লাগবে, যারা ভারতপ্রেমী তাদের কাছে অবাক লাগবে। আরে ভাই, কি লাভ স্বদেশের স্বজাতির সাথে বেইমানি করে অন্য এক দেশের সাথে ভালোবাসা রাখা? আমার দেশের সব কিছু ঠিক রেখে অন্য দেশের সাথে বন্ধুত্ব রাখা, ভালোবাসা রাখা, এটা কোনো দোষের কিছু না। আমরাও সেটা চাই। আমরা চাই ভারতের সাথে আমরা বন্ধুত্ব করে রাখতে। ভারত আমাদের থেকে পণ্য কিনবে, আমরা ভারত থেকে পণ্য কিনব প্রয়োজনে। অপ্রয়োজনে কোনো কিছু দরকার নাই। কোনো প্রকার আপনার এই নিজের নাক কেটে অন্যের ক্ষতি করার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। শুধু তাই নয়, পৃথিবীর সবচাইতে বেশি বহিরাগত উপনিবাস সাম্রাজ্য শক্তির গোলামি করেছে যেই দেশ, সেই দেশের নাম ভারত। এবং পৃথিবীর মধ্যে এমন একটি দেশ আছে যেই দেশের নাম ভারত। কোনো যুদ্ধ ছাড়াই চীনের হাতে বছরে শত শত সৈন্য হারিয়েছে যেই দেশ, তার নাম ভারত। ভুল বুঝবেন না, মনে রাখবেন, যেটা লিগ্যাল সেটা বলতে হবে। সামরিক খাতে বড় বাজেট, বড় সৈন্যবহর, বড় এক অস্ত্রশস্ত্রের ভাণ্ডারের দেশ হয়েও পৃথিবীতে সামরিক বাহিনী হিসাবে একবারে নিম্ন স্তর, অদক্ষ, অযোগ্য সামরিক বাহিনীর দেশ ভারত। শুধু তাই নয়, কোনো যুদ্ধ ছাড়াই ট্রেনিং করতে গিয়ে বছরে 8 থেকে 10টি বিমান, যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় যেই দেশের, সেই দেশের নাম ভারত। নিজ ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নিষিদ্ধ করে যেই দেশে, সেই দেশের নাম ভারত। যেমন ভারতে মুসলমানের কুরবানি করার মতন একটা পবিত্র ঐতিহাসিক, বিশ্বব্যাপী মুসলমানরা যেই আমলটা করে থাকে, কুরবানি করা ওয়াজিব, সেটা করা তারা নিষিদ্ধ করে দিয়েছে। এবং নামাজে আরও অনেক বিষয়ে তারা নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, এই ভারত পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ ভারত। প্রায় 140 কোটি মানুষের দেশ ভারত। বন্ধুরা, অল্প সময়ে আপনারা ভারতের কিছু এই শিরোনাম পেয়ে গেলেন। অল্প সময়ে ভারতের কিছু লকব, উপাধি পেয়ে গেলেন, যেগুলো আমাদের সবার প্রয়োজন, জানা দরকার। এই ভারত কি করেছে? 1947 সালে আমি একটা কথা এখানে বলেছি যে, আসুন আগে ওইটা পরে যাই, আগে ভারতের ভূখণ্ডের ইতিহাসে যাই। ভারত কাকে বলে? ভারত হলো একটা উপমহাদেশ। ভারতের ইতিহাসে আজকে বলছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা সহ এই যে ভূখণ্ডটা, এই পুরাটা হলো ভারত উপমহাদেশ। এই ভূখণ্ডটা এখানে ছিল না। এই পুরাটা ভূখণ্ড ছিল আফ্রিকা মহাদেশ এর মধ্যে। অস্ট্রেলিয়া মহাদেশের ওইখানে ছিল না। এই অস্ট্রেলিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝখানে এই ভারত ভূখণ্ডটা ছিল, বাংলাদেশ সহ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার সহ। মানে ভারত ভূখণ্ড যতটুকু বোঝায়।
পৃথিবীর যে গন্ডিয়ানা টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে কোটি কোটি বছর আগে পৃথিবী যখন বিভক্ত হয়, ভাগ হয়, মানে এই পৃথিবীটা আজকে 7 মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ, 7টি মহাদেশ ছিল না, একটা মহাদেশ ছিল, একসাথে ছিল, একটা ভূখণ্ড ছিল, একটা সাগর ছিল। বহু প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আর্কটিক মহাসাগর ছিল না, একটা সাগর, একটা পৃথিবী। যখন টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে এই পৃথিবীটা ভাগ হলো, তখন দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকার জায়গায়, উত্তর আমেরিকা মহাদেশ উত্তর আমেরিকার জায়গায়, আফ্রিকা মহাদেশ আফ্রিকার জায়গায়, ইউরোপ মহাদেশ ইউরোপের জায়গায়, এশিয়া মহাদেশ এশিয়ার জায়গায়, অস্ট্রেলিয়া মহাদেশ অস্ট্রেলিয়ার জায়গায়। সেই সময় কোটি কোটি বছর আগে আফ্রিকা অস্ট্রেলিয়া এই 2 মহাদেশের মাঝখানে ছিল ভারত ভূখণ্ডটা। সেটা কোটি কোটি বছর পানিতে চলতে 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 এটা এসে ইউরেশিয়া মহাদেশ, মানে ইউরোপ আর এশিয়া, 2টা দেশ মিলাইয়া, 2টা মহাদেশ মিলাইয়া বলা হয় ইউরেশিয়া মহাদেশ। ইউরেশিয়া মহাদেশের চীনের লাদাখ সীমান্তে এসে এই ভারত ভূখণ্ডটা এইভাবে ধাক্কা লেগেছে। ভূগোল বলছি, ইতিহাস ভূগোল রাজনীতি বলছি না, যখন যেটা সেটা বলতে হবে। ওই ধাক্কায় হিমালয় পর্বতমালাগুলো ভাজে ভাজে তৈরি হয়েছে। হিমালয় পর্বতমালা থেকে হিন্দুকুশ পর্বতমালা প্রায় 1000 কিলোমিটার পাকিস্তান আফগানিস্তানের মাঝখান দিয়ে পূর্ব থেকে তাদের পশ্চিম অঞ্চলে গিয়েছে। এটাকে বলা হয় হিন্দুকুশ পর্বতমালা। হিমালয় পর্বতমালার একটি উপপর্বতমালা। এই হিমালয় পর্বতমালা জন্ম হলো এভাবে, আর ভারত ভূখণ্ড এসে লাদাখের সাথে, মানে চীনের লাদাখ সীমান্তে আসে ধাক্কা খেলো, আর ভারত এসে এখানে স্থির হলো। মায়ানমারের জায়গায় চলে গেল, বাংলাদেশ এভাবে বাংলাদেশের জায়গায় রইল। এইভাবে ভারত ভূখণ্ডের ইতিহাসটা আমি আপনাদেরকে বললাম। আমার বন্ধুরা, বলছিলাম ভারতের ইতিহাস, তো চিন্তা করেন এই ভারত ভূখণ্ডের ইতিহাসটা বললাম। এবার আসুন, এই ভারত সম্পর্কে একটা কথা বলেছি যে এই ভারত বহিরাগত শক্তির আজনম গোলামি করেছে। 100 কোটি হিন্দু, অথবা আগেও তারা হিন্দু বেশি ছিল, কিন্তু এরা এই ভারত শাসন করতে পারে নাই, এই ভারত জয় করতে পারে নাই। শুধু মহারাষ্ট্রতে হিন্দুদের একটা ছোট্ট সাম্রাজ্য ছিল, মারাঠা সাম্রাজ্য। এবং অল্প কিছুদিন, বহুবার মোগলরা নিয়ে গিয়েছে, বহুবার মোগলদেরকে কর দিতে হয়েছে, বহুবার মোগলদের কাছে আত্মসমর্পণ করেছে, ব্রিটিশ আমলও হেরে গিয়েছে। এই মারাঠা সাম্রাজ্য ছাড়া, অল্প সময়ের ছাড়া, বাকি হাজার হাজার বছর যাবৎ এই ভারতের কোটি কোটি হিন্দুরা বহিরাগত শক্তির গোলামি করেছে, দাসত্ব করেছে, উপনিবাসের দাসত্ব করেছে। তার মানে এই কথাটা কেন বললাম, এরার কোনো খ্যাতি নাই। যেমন তুর্কিরা, ওই তুর্কি সাম্রাজ্যের কথা পরে বলবো, তুর্কিস্তান থেকে গিয়ে তুরস্ক অঞ্চলে বাসা বেঁধে 700 বছরের জন্য পুরো পৃথিবীর 3 মহাদেশ শাসন করেছে। কিন্তু ভারতীয়রা সংখ্যায় তখনও কোটি 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 থাকা পরেও না পেরেছে মঙ্গলদেরকে আক্রমণ করতে, না পেরেছে চীন দখল করতে, না পেরেছে কোথাও সাম্রাজ্য করতে, না পেরেছে নিজের দেশটা নিজে শাসন করতে পারে নাই, বরং নিজেরা বহিরাগত শক্তির দালালি করেছে। এবার আসুন বহিরাগত শক্তির পাল, খ্রিস্টপূর্ব 324 সন থেকেও যদি ধরি, সেই সময় মৌর্য সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। তার নাম ছিল, প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তারা ছিল বৈদ্য, তারা হিন্দু ছিল না। তার ছেলে বা ভাতিজা ছিল অশোক শাহ মৌর্য, তারপরে বিন্দু সাম্রাজ্য। এই এদের হাত ধরে মৌর্য সাম্রাজ্য, তবে এটা বেশি দিন টিকে নাই এখানে। তারপরে এগুলোর পরে যখন আমরা মুসলিম সাম্রাজ্য,
মুসলিম সাম্রাজ্য, দিল্লি সালতানাত, তারপরে মুঘল সাম্রাজ্য সহ 700 বছর এই ভারতবর্ষ শাসন করেছে মুসলিম সম্রাটরা। এই হিন্দুত্ববাদীরা ছিল একটা ভীতু কাপুরুষ নপুংসুর মতো। এরা কি করেছে? এরা এদের দেশ এরা করতে পারে নাই, আয়ত্তে নিতে পারে নাই, বরং এরা বহিরাগত শক্তি দালালি করেছে। কেন বলতেছি বলবো। 700 বছরের মতন মুসলমান শাসন করলো এই ভারতকে। ভাই, যদি মুসলমান চাইতো যে ভারতে মুসলমান থাকবে না, তাহলে কি ভারতে হিন্দু থাকবে না? তাহলে কি এই ভারতে একটা হিন্দুও থাকতো? 700 বছর, 700 বছর মুসলমানরা এই ভারতকে শাসন করেছে। এই সম্রাটরা যদি চাইতো, মুঘল সাম্রাজ্য, দিল্লি সালতানাত, নবাব সিরাজউদ্দৌলা, এরা যদি আলিবুদ্দিন খান, সরফরাজ আলী খান, তারা যদি চাইতো, মুর্শিদ কুলি খান, তারা যদি চাইতো যে ভারতে কোনো হিন্দু থাকবে না, তাহলে কি একটা হিন্দু থাকতো? থাকতো না। কিন্তু সেই রাজনীতি তারা করে নাই। তারা ন্যায় নিষ্ঠার রাজনীতি করেছে, দেশের রাজনীতি করেছে। মনে রাখবেন এই কথাটা। সেই কথাটা কেন বলছি আমি আসতেছি, একটু খেয়াল রাখবেন কথাটা। আচ্ছা, বহিরাগত শক্তির দাসত্ব ছিল এরা, নপুংসু ভীতু হওয়ার কারণে। তাহলে প্রথমে মৌর্য সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, তারপরে হলো মুসলিম সাম্রাজ্যের 700 বছর। এবার আসলো ব্রিটিশ। 1757 সালের দিকে ব্রিটিশরা প্রথমে বাংলা অঞ্চল, তারপরে পুরা ভারতকে গ্রাস করে নিল। প্রায় 200 বছর এই ভারতীয়রা, এত কোটি কোটি হিন্দু থাকতেও এই কাপুরুষেরার কারণে এই ভারতবর্ষ বহিরাগত শক্তির গোলামি করতে হয়েছে। মনে করেন এরা সংখ্যায় বেশি, এরা যদি যুদ্ধের না ডাক দেয়, আন্দোলনের ডাক না দেয়, অল্প সংখ্যায় মুসলিমরা গিয়ে কী করবে? কিন্তু ইতিহাস বলে এই যুগে যুগে বেঈমানদের বহিরাগত শক্তির বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ শুরু করেছে ভারত, এই ভারতের মুসলমানরা। যেমন আপনার কিনা বলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কে করেছে? আপনার ওনার নাম হলো, ওই যে বাঁশের কেল্লা তৈরি করেছিল, ওনার নামটা এক্ষণে মনে আসতেছে না, উনি। তারপরে আপনার তিতুমিরের বাঁশের কেল্লা, যে শহীদ তিতুমির, সৈয়দ আহমদ বেরলভী সহ ওলামায়ে দেওবন্দ, তারপরে আগের ওলামায়ে কেরাম সহ, দেওবন্দ সৃষ্টির আগেও 100 বছর 50 বছর আগে ওলামায়ে কেরাম সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে লিখিতভাবে বক্তব্যের মাধ্যমে লোকদেরকে, জনগণকে আপনার আন্দোলন সংগ্রাম বুঝিয়েছেন, যুদ্ধের সংগ্রাম বুঝিয়েছেন, স্বাধীনতার স্বাধীন চেতা করে গড়ে তুলেছেন, মুক্তিগামী পথে এগিয়ে নেওয়ার তারা পথ দেখিয়েছেন। তখন হিন্দুরা তাদের গোলামি করেছে, ব্রিটিশের গোলামি করেছে। এবার আসেন 47 সাল, ভারত স্বাধীন। কি মনে হয় হিন্দুরা যুদ্ধ করে স্বাধীন করছে? আহা, না, এরা নপুংসু, এরা পুরুষত্বহীন আমার দৃষ্টিতে, এরা ভীতু কাপুরুষ। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাগুলি আলাদা আলোচনা করব, তখন এই ব্রিটিশ, আমেরিকা সবচেয়ে বেশি যুদ্ধ করেছে ওসমানীয়দের বিরুদ্ধে আর জার্মানের বিরুদ্ধে, অস্ট্রো-হাঙ্গেরির বিরুদ্ধে। এই যুদ্ধ করতে 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 ব্রিটেন আপনার দুর্বল হয়ে পড়েছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এখন যদি ভারত আক্রমণ করে, ভারতের মুসলিম যোদ্ধারা যদি যুদ্ধে সংগঠিত হয়, যদি বিদ্রোহ করে, এই যুদ্ধ থামানো সম্ভব হবে না। তখন তারা স্বেচ্ছায় এই ভারতবর্ষ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভাই, তো ভাইবে দেখুন কথাগুলো কত গুরুত্বপূর্ণ। এরা হিন্দুরা স্বাধীন করে নাই, স্বাধীনতার পক্ষেও তেমন ছিল না। তারপরে এরা লড়াইও করে নাই, যুদ্ধ প্রস্তুতি নেয় নাই। স্বেচ্ছায় যখন যুদ্ধ ভয়ে ব্রিটেন যখন ছেড়ে দিয়ে গেল, তখন 1947 সালে ভারত স্বাধীনতার মুখ দেখল। ঠিক তখন থেকে হিন্দুত্ববাদী নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো মুসলমানের বিরুদ্ধে।
তো আমি এই কথাগুলো কেন বললাম, দেখেন প্রায় 70-75 বছর হয়েছে ভারত স্বাধীন হয়েছে, 700 বছর মুসলমানরা শাসন করেছে। সেই মুসলমান এখনও ভারতে সংখ্যায় প্রতি 5 জনে একজন হিন্দু, 4 জন হিন্দু 1 জন মুসলিম। মুসলমানরা হত্যা করে নাই, খুন করে নাই, নিপীড়ন করে নাই, কিন্তু এই ভারত মাত্র 100 বছর বিনা যুদ্ধে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা লড়াইয়ে স্বাধীনতা পেয়ে এই কাপুরুষেরা আজকে ভারতের মুসলমানকে, কাশ্মীরের মুসলমানকে, গুজরাটের মুসলমানকে, হায়দ্রাবাদের মুসলমানকে, আসামের মুসলমানকে, ত্রিপুরার মুসলমানকে হত্যা করে, খুন করে, বাবরি মসজিদ মাটির সাথে ভেঙ্গে মিশিয়ে দিয়েছে, মসজিদ ভাঙ্গে, মসজিদে নামাজ পড়তে দেয় না, কুরবানির বিধান বন্ধ করে দিয়েছে, শরীয়তের আইনে গরমিল করে দিয়েছে, আলেমদেরকে স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং মুসলিম হত্যা করছে, মুসলিম নিধন করছে। এরা চাচ্ছে মুসলিমদেরকে সেখান থেকে ভাগিয়ে দিতে। সন্ত্রাসী, উগ্রবাদী, নৈরাজ্যবাদী, খুনি, হত্যাকারী নরেন্দ্র মোদী বিজেপির দল এটা চাচ্ছে। তবে আমি ভারতের কংগ্রেসকে এই আওতায় রাখছি না, কারণ ভারতের কংগ্রেসপন্থীরা এই সাম্প্রদায়িক দাঙ্গাবাদী নয়, তারা ভালো, তারা অসাম্প্রদায়িক, তারা হত্যাকারী নয়, তারা দেশপ্রেমী, তারা ধর্মনিরপেক্ষবাদী, যেমন মুখে বলে কাজেও করে, কিন্তু কট্টর হিন্দুত্ববাদী, উগ্রবাদী, নৈরাজ্যবাদী, হত্যাকারী, খুনি, বিজেপি, সন্ত্রাসী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের নেতৃত্বে যেই দল চলছে, এই আরএসএসের নেতৃত্বে যারা চলছে, তারা হলো উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী জনগোষ্ঠী। তারা চাচ্ছে সেখান থেকে মুসলমানকে নিধন করার জন্য। অথচ 700 বছর মুসলমান শাসন করেছে এই ভারতবর্ষ। মুসলমানকে হত্যা করতে চাইলে একজন হিন্দু, মুসলমানরা যদি হিন্দুদেরকে হত্যা করতে চাইতো, একজন হিন্দুও সেখানে অবশিষ্ট থাকতো না। কিন্তু সেখানে সব হিন্দু আছে, মুসলমান সংখ্যায় কম। এই বিদায় ভারতের হিন্দুরা বাবরি মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদের জায়গায় বিতর্কিত রাম মন্দির তৈরি করেছে, ওই রাম মন্দির ফাটল তৈরি করেছে। ওই রাম মন্দির তৈরি করার পরে ওই রাম মন্দির তো আমাদের দৃষ্টিতে এগুলো কোনো ধর্মই না, মিথ্যা কিছুই না, তাদের দৃষ্টিতে কি আছে জানি না। তো এই কারণে সেই উত্তরপ্রদেশে বিজেপি আনুষ্ঠানিকভাবে পরাজিত হয়েছে। তো চিন্তা করেন, যদি রাম মন্দিরটা তাদের এতই জরুরি হতো, তাদের কার্যক্রম যদি সঠিক হতো, স্রষ্টার জন্য হতো, তাহলে অবশ্যই তারা সেখানে ফেল করতো না, পাস করতো। তার মানে মহান স্রষ্টা আল্লাহ তাআলা তাদেরকে সেখানে জোতাপেটা করেছেন, তাদেরকে সেখানে লজ্জিত করেছেন, তাদের মিথ্যার প্রকাশ ঘটিয়েছেন, তাদেরকে সেখানে থেকে বিতাড়িত করেছেন। তাদের লড়াই ছিল মিথ্যা, রাম মন্দির প্রতিষ্ঠা ছিল মিথ্যা, একটি অন্যায় কাজ, মসজিদ ভাঙ্গা ছিল একটি অন্যায় কাজ। এটা বুঝিয়ে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ পাক উত্তরপ্রদেশ থেকে বিতাড়িত করেছেন। নরেন্দ্র মোদী সেখানে হেরে গিয়েছে। যাই হোক আমার বন্ধুরা, এগুলো অনেক ইতিহাস। আমি ভারত নিয়ে কিছু কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যা বলেছি এগুলো ভুল হলে ধরিয়ে দিবেন। এগুলো আমাদের সবারই জানা উচিত। আমার ভিডিওটা শেয়ার করবেন। আমি ফেসবুকে চ্যানেলটা ফলো করবেন, আর ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নেসারি মিডিয়া, এবং আমার সাথে থাকবেন। আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সাড়া পেলে আমার জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন।